ধরো এই একটা লাঠি আছে, ঠিক আছে, এই হচ্ছে লাঠির পাইভেটিং পয়েন্ট এইটা, ঠিক আছে। আমরা কি করছি, এই লাঠিতে দুইটা বল প্রয়োগ করছি, একটা হচ্ছে এই জায়গায় F1, ওকে, এবং এই F1 এর মান হচ্ছে 10 নিউটন। আর একটা হচ্ছে এই জায়গায়, কোথায়, এই জায়গায় এইভাবে, ওকে, এটা হচ্ছে F2 এবং এটার মান হচ্ছে 20 নিউটন, ঠিক আছে। বস্তুর উপর দুইটা বল প্রয়োগ করা হয়েছে। এগুলা মানে এইচএসসির জন্য একটু কম ইম্পর্টেন্ট, স্লাইডে যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে এইচএসসির জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া কেন এগুলো করাচ্ছেন না, কারণ এগুলো সহজ, এগুলো একটু পরে করাচ্ছি। আমি এতক্ষণ ধরে যা পড়াইলাম সেটার ইমপ্লিমেন্টেশনটা দেখানো বেশি জরুরি, যেন তোমার মাথার মধ্যে এগুলো থেকে যায়, এর জন্য হচ্ছে এগুলো আগে দেখাচ্ছি, এগুলো অ্যাডমিশনে লাগবে তোমাদের, ওকে। সো দেখো, প্রথমত তোমার বলে দিছে এই যে ডিস্টেন্সটা, ও মাই গড, অন্য কালার নিতে হবে, ধরো হোয়াইট, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলে দিছে 5 মিটার, এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলে দিছে 3 মিটার, ওকে। প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে এখানে কতখানি টর্ক তৈরি হবে, এখানে কতখানি টর্ক তৈরি হবে, এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। কেমনে বের করব, দেখো এখানে বল কয়টা, বল কিন্তু দুইটা, এবং প্রত্যেকটা বলের জন্য কিন্তু একটা একটা করে টর্ক তৈরি হবে। তার মানে এই সিনারিওতে কিন্তু একটা টর্ক তৈরি হবে না, টর্ক তৈরি হবে কয়টা বলতো, টর্ক তৈরি হবে দুইটা, একটা হচ্ছে এই প্রথম বলটার জন্য আর একটা হচ্ছে এই সেকেন্ড বলটার জন্য। আমাদের দুইটা বলের জন্যই টর্ক প্রথমে বের করা লাগবে। তাহলে আসেন আমরা প্রথমে বের করব F1 এর জন্য টর্ক। সেটা কেমনে বের করব, τ1 is equals to R1 F1 sin θ1। R1টা কি, প্রথম বলের জন্য মোমেন্ট আর্ম, প্রথম বলের জন্য মোমেন্ট আর্ম কতটুকু হবে, এই যে এটা আমাদের পাইভেটিং পয়েন্ট, এরকম একটা ফিক্সড পয়েন্ট সব সময় ছবিতে দেওয়া থাকবে, অথবা এরকম পয়েন্ট না দিয়ে তোমাকে ঘূর্ণন অক্ষও দিয়ে দিতে পারে। মাথায় রাখা লাগবে ঘূর্ণন অক্ষ বস্তুকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে পাইভেটিং পয়েন্ট। যদি আমি এই পয়েন্টটা না দিয়ে এখানে একটা ঘূর্ণন অক্ষ দিয়ে দিতাম, ঘূর্ণন অক্ষটা বস্তুকে যে বিন্দুতে ছেদ করতো সেটাই ফিক্সড পয়েন্ট বা পাইভেটিং পয়েন্ট। এখন এই পাইভেটিং পয়েন্ট থেকে প্রথম বল প্রয়োগের যে পয়েন্টটা তার দূরত্ব কত, 5 মিটার। তাহলে এইটাই আমার প্রথম বলের জন্য মোমেন্ট আর্ম R1, এবং এটা ডিরেকশন কোন দিকে হবে, সব সময় পাইভেটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বলটা প্রয়োগ করা হয়েছে সেই পয়েন্টের দিকে হবে মোমেন্ট আর্মের ডিরেকশন, ওকে। সো এটা হচ্ছে R1 এর ডিরেকশন। তাহলে দেখেন আমার R1 হচ্ছে এই দিকে, ওকে, F1 হচ্ছে কোন দিকে, এই দিকে, দুইজনের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তার মানে θ1 এর মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এখানে লম্বভাবে বল প্রয়োগ করা হয়েছে। আর এখানে অ্যাঙ্গেলটা অবশ্যই দেওয়া থাকবে, আমি কেন দেখি নাই জানি না, অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম কেসে আমাদের R1 এর মান হচ্ছে 5, F1 এর মান হচ্ছে 10 এবং θ1 এর মান হচ্ছে 90। তাহলে আমরা একটু মানগুলো বসাই দিই, তাইলেই হয়ে যায়। R1 কত রে, কত 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 5, F1 কত, F1 হচ্ছে 10 এবং θ1 হচ্ছে 90, তার মানে 50 নিউটন মিটার। এতটুকু করলেই হবে না, ডিরেকশন বের করা লাগবে। ডিরেকশন কেমনে বের করব, ক্রস গুণের মাধ্যমে। দেখো তুমি R1 আর F1 কে ক্রস গুণ করলে টর্ক পাবা। তাহলে চলো R1 থেকে F1 এর দিকে, যে তোমার হাতের এই চারটা আঙ্গুলকে ঘুরাইতে হবে, হ্যাঁ, এই যে R1 থেকে F1 এর দিকে, এই যে R1 থেকে F1 এর দিকে, বুড়ো আঙ্গুল কোন দিকে আসতেছে, তল বরাবর বাইরের দিকে, তাই না? তাহলে এইটাই তোমার টর্কের ডিরেকশন। তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে হবে, τ1, যেটা τ1 এর ডিরেকশন হবে তল বরাবর বাইরের দিকে। কোন দিকে, তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে, একদম সহজ। তাহলে এটা হচ্ছে প্রথম বল, যে বলটা আমরা প্রথমটা যেটা প্রয়োগ করছি সেটার জন্য তৈরি হওয়া টর্কের মান, এবং এটা হচ্ছে সেই টর্কের ডিরেকশন, ওকে। এবার সেকেন্ড যে বলটা তুমি প্রয়োগ করছো সেটার জন্য একটা টর্ক তৈরি হবে, কতখানি টর্ক তৈরি হবে, লেখেন F2 এর জন্য তৈরি হওয়ার টর্ক ভাইয়া τ2 is equals to R2 F2 sin θ2। বলো R2 কি, দ্বিতীয় বলের জন্য মোমেন্ট আর্ম, সেটা কতটুকু, এই যে পাইভেটিং পয়েন্ট থেকে দ্বিতীয় বলটা যে পয়েন্টে প্রয়োগ করা হয়েছে সেই দূরত্বটা, মানে 3 মিটার, এবং ডিরেকশন কোন দিকে হবে, বল যেখানে প্রয়োগ করা হয়েছে সেইটার দিকে। তার মানে এইটা হচ্ছে আমাদের R2 বা দ্বিতীয় বলের জন্য মোমেন্ট আর্ম, এবং সেটা ডিরেকশন কোন দিকে, এই যে এই দিকে, ওকে। তাহলে আমাদের R2 এর মান হচ্ছে 3, বলের মান হচ্ছে 20, অ্যাঙ্গেল কত দেখেন, R2 কে একটু বাড়ায় দেন এইদিকে,
এই হচ্ছে r2, f2 কে একটু বাড়াই দেন, এদিকে না বাড়াইলেও হইতো, দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় ছিল, এটা নিলেও হইতো, সমস্যা নাই, বাড়াই দাও। এটা হচ্ছে f2। দেখো তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসে, 60 ডিগ্রি, এই দুইটা বিপ্রতীপ কোণ, তার মানে এইটাই হচ্ছে আমাদের θ2। ঠিক আছে, বুঝতে পেরেছো? খুবই সহজ, মান বসাই দিলেই কাজ শেষ। r2 বা দ্বিতীয় কেসে মোমেন্ট আর্ম কত, 3, f2 কত রে, f2 হচ্ছে 20, θ2 কত, 60, তাহলে এখানে আসতেছে হচ্ছে 60, আর এটা হচ্ছে √3/2 না, √3/2, তাহলে হচ্ছে 30√3 নিউটন মিটার। কোয়েশ্চেন হচ্ছে কোন ডিরেকশনে। দেখো আমার r2 আর f2 এর ক্রস গুণ করা লাগবে, তার মানে r2 থেকে f2 এর দিকে 4টা আঙ্গুলকে ঘুরাইতে হবে, ঘুরাও 4টা আঙ্গুলকে ঘুরাও, বুড়ো আঙ্গুল কোন দিকে আসে, তল বরাবর বাইরের দিকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের টর্ক 2 এর ডিরেকশন। টর্ক 2 এর ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হচ্ছে তল বরাবর বাইরের দিকে। কোন দিকে, তল বরাবর বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে, একদম সহজ। তাহলে দেখেন এই সিনারিওতে বস্তুর মধ্যে দুইটা টর্ক তৈরি হয়েছে, একটা টর্ক 1 এইটাও তল বরাবর বাইরের দিকে, আর একটা টর্ক 2 এইটাও তল বরাবর বাইরের দিকে। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, লব্ধি ভেক্টর কেমনে বের করো, সিম্পলি তাদের মানের যোগফল। এখানে দুইটা টর্ক, দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি ভেক্টর কি হবে, লব্ধি ভেক্টর হবে সিম্পলি তাদের মানের যোগফল। এবং এই টাউ লেখার কিন্তু সিস্টেম আছে, হ্যাঁ, এভাবে না কিন্তু, এটাকেও একটু বাঁকাইতে হবে, আবার এই দাগটা যেটা এটারও একটু বাঁকাইতে হবে, এভাবে লেখে টাউ, ঠিক আছে, এটার সিম্বলটার নাম হচ্ছে টাউ। সো টাউ 1 এর মান হচ্ছে 50, আর টাউ 2 এর মান হচ্ছে 30√3। এই হচ্ছে আমাদের টোটাল টর্কের মান, এবং এই টোটাল টর্কের ডিরেকশনও কোন দিকে, যেহেতু দুইটা ভেক্টর বা দুইটা টর্কই ছিল তল বরাবর বাইরের দিকে, এই টোটাল টর্কও হবে তল বরাবর বাইরের দিকে। তল বরাবর কি, আহারে, তল বরাবর বাইরের দিকে, একদম সহজ, ঠিক আছে, বাইরের দিকে। এই হচ্ছে আমাদের টোটাল টর্কের মান এবং টোটাল টর্কের ডিরেকশন। ওকে, দেখো বুঝছো নাকি?